জুলাই সনদ, গণভোট এগুলো নিয়ে সোচ্চার থাকার সাথে এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর কথা আপা বললেন, যেমন হাম কিংবা তেলের ক্রাইসিস, এগুলোর কোনো বিরোধ নাই। তেল নিয়ে সরকার কি করছে এটা ওভারসি করার দায়িত্ব কিন্তু কোনো না কোনো ইনস্টিটিউশনের, বিপিসি, কিংবা হাম নিয়ে সরকার কি করছে এটা দেখবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে আপনি যদি এই ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী না করেন, জনগণ তো সার্ভিস পাবে না। জুলাই সনদ এবং গণভোটে এমন কোন দাবিটা আছে যেটা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাবে, যেটা আমাদের একাত্তর বিরোধী অবস্থান? আপনি দেখাতে পারবেন কোনো ধারা? এটা এই যে যেটা ভাই বলেছেন অধিকতর গণতন্ত্র, এই ধারাগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশ অধিকতর গণতন্ত্রের দিকে যাবে, যেটাই আসলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। ফলে এখানের সাথে মুক্তিযুদ্ধের সাথে তো কোনো বিরোধ নাই। এখন মুশকিল হচ্ছে কি, মুশকিল হচ্ছে বেগম খালেদা জিয়া কিংবা আন্দালিব পার্থ যখন বলেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, তখন সেটার ইন্টেনশন নিয়ে কেউ প্রশ্ন করে না। আমরা যখন বলি তখন স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে তখন দ্যাট ওয়াজ ওকে, কিন্তু যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলো তখন বললো যে এরা স্বাধীনতা বিরোধী, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, এদেরকে ক্ষমতায় আনা যাবে না, আমরা নির্বাচন ছাড়া 3 বার ক্ষমতায় থাকবো, যেটা বিএনপি করলো। ফলে কি বলা হচ্ছে, কোন দাবিটা করা হচ্ছে, এটা জনগণের কাজে আসবে কি না আসবে, এর চেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি কে বলছে। এটা ঠিক হবে না। কি বলছে, ওটার কন্টেন্টটা কি, এটার দিকে আমাদের দেখতে হবে। জুলাই সনদের প্রত্যেকটা দাবি হচ্ছে বাংলাদেশকে আরো গণতান্ত্রিক করার দাবি। গণভোটে যে জিনিসগুলো এসছে সেগুলো বাংলাদেশকে আরো গণতান্ত্রিক করবে। ফলে সংবিধান বারবার বলছে জুলাই সনদ নিয়ে আসলে তাদের কোনো সমস্যা নেই, সংস্কার নয়, তাদের আসলে পদ্ধতিটা নিয়ে আপত্তি। হ্যাঁ, পদ্ধতির বিষয়ে তো আমরা আলোচনা করে এসেছি। জুলাই সনদ আপনি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, খুব ভালো কথা, খুব সুন্দর কথা, শুনতে খুব মধুর লাগে। কিন্তু আপনি ইতিমধ্যেই জুলাই সনদে সুপ্রিম কোর্টের সচিবালয়ের কথা বলা হয়েছে, সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই। ফলে এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার কথা। বিএনপি তো সচিবালয়ের অধ্যাদেশই বাতিল করে দিয়েছে এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। এর মানে হচ্ছে বিচার বিভাগকে তারা এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের মানে পদদলিত করবে, নির্বাহী বিভাগ দ্বারা পদদলিত করবে। বলেছেন যে মাইম্যান বসানোর একটা প্রচেষ্টা করছে, সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? এটা কি শুধু বিরোধী দলগুলোর অনুমান? আমাদের বলতে হবে মানে এটা দিবালোকের মতো স্পষ্ট। প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে নিয়োগগুলো ইতিমধ্যেই হয়েছে, আপনি এই যে সর্বসাম্প্রতিক উদাহরণ হচ্ছে বিসিবির নিয়োগ, সব মামা চাচা খালা এবং ছেলে পেলে দিয়ে আপনি ভরে রেখেছেন নিজেদের। এর বাইরে এবং এই অ্যাডহক কমিটি করেছেন, এই অ্যাডহক কমিটি আবার সামনে নির্বাচন করবে। মানে আউটস্ট্যান্ডিং ব্যাপার বলতে হবে। এবং পুরো ওই অন্তর্বর্তী সরকারের সময় শুধুমাত্র আমাদের 2জন ছাত্রনেতা ছিলেন বলে বিএনপি এটাকে কিভাবে ইস্যু করেছে পুরো 1.5 বছর, এনসিপি, কিংস পার্টি এগুলো বলেছে না। পরবর্তীতে দেখা গেল নিরাপত্তা উপদেষ্টা হলেন আপনার পররাষ্ট্রমন্ত্রী। এবং এই যে একটা কথা তখন এসছে, এখন এটার কথা বলি, মব কালচার, ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। এবং এইটার কারণেই আপা বললেন না কি হয়েছিল আপনি জানেন না, এই কারণে তো লন্ডনে দৌড় দিতে হয়েছিল। আসলে কি হয়েছিল আমি আপনাকে বলি। নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জনাব খলিলুর রহমান, এবং দেশের ভিতরে মব কালচার, দেশের ভিতরে ভাঙচুর ইত্যাদি ঘটতে থাকলো। মনে হলো যে আল্লাহ, আর তো বাংলাদেশকে রাখা যাবে না, এখন লন্ডনে দৌড় না দিলে। তখন আপনি যমুনার সামনে বসলেন, বললেন যে যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাবো না। ইশরাক বসে নাই, ইশরাক তখন বসেছে এবং একরকম জিম্মি করেছে ইউনূস সরকারকে। তখন এই নিরাপত্তা উপদেষ্টাই কান পড়া দিয়েছে ইউনূস সাহেবকে যে চলেন আমরা লন্ডন যাই, সমস্যা সমাধান করে আসি, একটা যৌথ স্টেটমেন্ট দেই। এবং তারা দিল, এবং এটার প্রাইজ হিসেবেই, এটার প্রতিদান হিসেবেই তার বিরুদ্ধেই কিন্তু আন্দোলন ছিল বিএনপির, যে খলিলুর রহমান সাহেব তিনি বিদেশি এজেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছে, তাকে সরাতে হবে। এরপর আপনি তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন এবং একটা নজির সৃষ্টি করলেন। উনি এক ফ্ল্যাগ উড়িয়ে সংসদে ঢুকলেন শপথ নেওয়ার জন্য, আরেক ফ্ল্যাগ উড়িয়ে সংসদ থেকে বের হলেন। আপনি সরকার হওয়ার আগে যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন তাকে আপনি আইনমন্ত্রী বানিয়েছেন, এবং তিনি আবার বলছেন আমি নাহিদ ইসলামের মতো করেই নিয়োগ পেয়েছেন। নো, আপনি নাহিদ ইসলামের মতো করে নিয়োগ পান নাই। নাহিদ ইসলাম সুপ্রিম কোর্টের 106-এর অধীনে নিয়োগ পেয়েছেন। আপনি ওই সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল হয়েছেন। আপনি ভেবে দেখেন কত অদ্ভুত। এটাই বিএনপি রাষ্ট্র প্রকল্প, যে দেশে রাষ্ট্র নাই, দেশের সরকার নাই, কিন্তু অ্যাটর্নি জেনারেল আছে। অ্যাটর্নি জেনারেলকে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রাষ্ট্র নাই, সরকার নাই, কিন্তু অ্যাটর্নি জেনারেল 6 তারিখে হয়ে বসে আছেন। এখন তিনি হবস লক পড়াচ্ছেন আমাদেরকে, ঠিক আছে? তো এই যে তাহলে বিষয়গুলো নিয়ে আপনারা এতদিন আসলে আন্দোলন করেন নাই কেন? এখন না, আমরা তো এটা বলেই যাচ্ছি। আপনি 2জন থাকার কারণে যে কথা বললেন সেটা তো আমরা ওই 2জন, একজন আমাদের দলেই আসে নাই, আরেকজন তফসিল আগে করেছে, আপনার মানে কি বলে পদত্যাগ করেছে। নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের পর পর্যন্ত, ওই নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যাকে 1 সেকেন্ডের জন্য ক্ষমতাহীন হতে হয় নাই। তিনি আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, পরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তারই আপনি পদত্যাগ চেয়েছিলেন। ফলে এই যে গোজামিলের রাজনীতি, এবং এখন তো এটা আমরা বলি যে আপনার ওই যে একটা কবিতা আছে যে সুখ গেছে আছে শুধু সুখের ছলনা, হৃদয়ে তোর প্রেম গেছে আছে শুধু প্রাণপণ মিছে আদর। ইউনূস সাহেবের সরকার আমাদেরকে প্রাণপণ মিছে আদর করেছে, কিন্তু সরকারটা ছিল আসলে, তার প্রেমটা আসলে ছিল বিএনপির সাথে। কিভাবে এই যে 2জন নিরাপত্তা উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ।